রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার অপেক্ষায় গোটা দেশ। নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য বললেন প্রধান উপদেষ্টা। এবং এনসিপি ভেঙে এবার তৃণমূল এনসিপি গঠনের ডাক। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছে আমি উপমা রায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো সন্দেহের জায়গা নেই। শুরু হয়ে গেছে নির্বাচনের ডামাডোল। তফসিল ঘোষণার আগেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত হচ্ছে সিইসির ভাষণও। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিন রেখে তফসিল ঘোষণার অপেক্ষায় এখন গোটা দেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আপনার মনে কি কোনো সন্দেহ আছে? যদি থেকে থাকে তাহলে এই কন্টেন্টটা আপনার জন্য। যা দেখার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মনে থাকবে না আর বিন্দু পরিমাণও সন্দেহ। আপনিও বুঝবেন শুরু হয়ে গিয়েছে নির্বাচনের ডামাডোল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। বুধবার বেলা 11টার দিকে কমিশনের 5 সদস্য নিজেরা বৈঠকে বসেন। এরপর 11:40 আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা দিয়ে সোয়া 12টার পর তারা বঙ্গভবনে পৌঁছান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এই সাক্ষাৎটি। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। এরপর সিইসি, বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করেন। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় বা বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করার কথা। সকাল থেকে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিকে ভোটের হাওয়া লেগেছে রাজনৈতিক দলগুলোতেও। বিএনপি নভেম্বর মাসের 3 তারিখেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল। এবার নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে 125 আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এনসিপি। বুধবার বেলা 11টার দিকে বাংলা মোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে দলটি। প্রাথমিক তালিকা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পঞ্চগড় 1 আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর অন্যদিকে কুমিল্লা 4 আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নাভিদ হাসান, সোনালী নিউজ। গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন জাতীয় নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। 2 দশক আগের ঘটনার জন্য অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক ভার্চুয়াল সভায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রুমির কাছে সরাসরি দুঃখ প্রকাশ করায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে সরাসরি ক্ষমা চাইলেন একজন আর্মি অফিসারের কাছে। মূলত 2 দশক আগের এক ঘটনার জন্যই তারেক রহমান ক্ষমা চেয়েছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকের কাছে। স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগছে, কে এই আর্মি অফিসার আর তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি এমন ঘটেছিল যে তিনি ক্ষমা চাইলেন? ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমে আহমেদ রুমির কাছে ক্ষমা চেয়েছেন তারেক রহমান। মঙ্গলবার অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক এই সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। এবার তারেক রহমান আসলে কেন ক্ষমা চাইলেন এবং কি ঘটেছিল সেটা একটু বোঝার চেষ্টা করি তার কথাতেই।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, এটা একটু পার্সোনাল ব্যাপার, সবাই আছেন, তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি, আমার সময় রুমি সাহেব ডিজিএফআই এ ছিলেন, এখন আমাদের এখানে রুমি সাহেব উপস্থিত আছেন। এ সময় অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা ফাতিমি আহমেদ রুমি জবাব দেন, জি আমি আছি। তখন তারেক রহমান বলেন, রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটি মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিন বাজার, এবং পুরো মিছিলটি আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল, আপনি আমাকে একটা কিছু বলেছিলেন, আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সঙ্গে একটু রুড ব্যবহার করেছিলাম, সবকিছু মিলিয়ে আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এ সময় জবাবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতিমা আহমেদ রুমি বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত এই বৈঠকে 101 জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এই পুরো ব্যাপারটাতে বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্রাত্যুর রাইসো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়াটা তারেক রহমানের ভালো রাজনৈতিক মুভ হয়েছে, তার ব্যক্তিত্বের কোমলতা প্রকাশ পাচ্ছে, আর বড় লিডারদের গুণ এটাই। নাভিদ হাসান, সোনালী নিউজ। এনসিপি ভেঙে এবার তৃণমূল এনসিপি গঠনের ডাক দিয়েছেন বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিভক্তির ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের একমাত্র বিরোধী দল হলো তৃণমূল বিএনপি। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল থেকে আসা কয়েক ডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত এবং বের হয়ে যাওয়া নেতারা মিলে তৃণমূল বিএনপি গঠন করেছেন। বড় দলের ভিতরে সিনিয়র নেতাদের মতের অমিল হলে তারা এই ধরনের বিকল্প দল গঠন করে। তবে আপনার চোখ কপালে উঠবে যখন শুনবেন 1 বছরও পার না হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেঙে এবার তৃণমূল এনসিপি গঠন করা হচ্ছে। এনসিপির বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ তৃণমূল এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মুনতাসির তার পোস্টে লিখেন, তৃণমূল এনসিপি গঠন এখন সময়ের দাবি। সারা দেশ থেকে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা যোগাযোগ করছেন। সব জায়গা থেকে ভালো সাড়া পেলে আমি আল্লাহর উপর ভরসা করে উদ্যোগ নেব ইনশাল্লাহ। তৃণমূল সংগঠন গড়ে তোলার এই ইঙ্গিতকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এনসিপির ভেতরে বিভক্তি ও বিকল্প নেতৃত্বের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সাংগঠনিক কাঠামো বা কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনতাসিরের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে মুনতাসিরকে ঘিরে নতুন উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেল এমন এক সময় যখন এনসিপি জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র রাজনৈতিক অবস্থান নিচ্ছে এবং নিজেদের অবস্থান সুসংহত করার প্রয়াস চালাচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ভিত্তিক একটি আলাদা রাজনৈতিক সত্তা গঠনের বার্তা গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য বহন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছিলেন মুনতাসির মাহমুদ। তার প্রায় সঙ্গে সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলে সংগঠনের পথটি হারান তিনি। রেড ক্রিসেন্টের চাকরিটিও হারান মুনতাসির। নাভিদ হাসান, সোনালী নিউজ। রাজধানীর পল্টন হতে র্যাব পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে 6 জনকে র্যাব কটে হ্যান্ডকাফ ও মাইক্রোবাস সহ গ্রেফতার করেছে র্যাব এবং রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীতে বাড়ছে ছদ্মবেশে নানা অপরাধ। এই ব্যাপারটা উল্লেখ করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, র্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতির চেষ্টাকালে 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ভুয়া পরিচয়পত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। রাজধানীর পল্টন হতে র্যাব পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে 6 জনকে র্যাব কোটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস সহ গ্রেফতার করেছে র্যাব 10। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে
শহীদ মাঝি, মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস, মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বেও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে। এদিকে লালবাগে ভয়াবহ হত্যাকাণ্ডে জড়িত আসামিকে মাত্র 4 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন কে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যার মামলায় র্যাব 10 ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 10। এ সময় র্যাবের পরিচালক সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে ভুয়া র্যাব পরিচয়ে অপরাধের সংখ্যা বেড়েছে। তাই সাধারণ জনগণকে অনুরোধ সন্দেহজনক পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন। আমাদের র্যাব 5 এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে লাল পতাকা মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে টিএসসি থেকে মিছিলটি শুরু হয়, শাহবাগ প্রজন্ম চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী নেতাকর্মীরা। শিক্ষার্থীরা জানান, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রক্রিয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবি তুলে তারা বলেন, বন্দর দেশের সম্পদ, কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। যদি দুর্নীতির জন্য বন্ধ যদি দিতে হয়, তাহলে সবার আগে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো বিদেশিদের দিতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে সব কিছু বিদেশিদেরকে দিতে হবে। তাই আমরা বলতে চাই, দুর্নীতির নামে, সক্ষমতা বৃদ্ধির নামে এই যে বিদেশিদেরকে বন্দর দেওয়া হচ্ছে, এর তীব্র বিরোধিতা আমরা করছি। তাই সরকারকে অবিলম্বে বলতে চাই, যে চুক্তি করেছে এপিএম টার্মিনালের সাথে তা দ্রুত বাতিল করতে হবে এবং যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসতে হবে। বিজয় দিবসের চেতনা জাগ্রত করতে 15 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী নাট্য উৎসব আয়োজন করবে ডাকসু। উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থিয়েটার সংগঠন এবং ডাকসুর সাংস্কৃতিক উপকমিটির দলগুলো অংশ নেবে। ডাকসু নেতারা বলেন, উৎসবের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান তারা। এ সময় উৎসবের নিরাপত্তা, সাংগঠনিক প্রস্তুতি ও সাংস্কৃতিক কর্মসূচির সার্বিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বিজয় মাসব্যাপী ইতিমধ্যে প্রায় ডজন খানেক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারা মাসব্যাপী ডজন খানেকের বেশি হবে এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবস নিয়ে সব থেকে বেশি কর্মসূচি এবারই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আমরা গ্রহণ করেছি। 60 বছরেরও বেশি পুরনো ভঙ্গুর ও জরাজীর্ণ ভবনে চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। খসে পড়ছে ছাদ দেয়ালের প্লাস্টার, বৃষ্টির পানি ঢুকে নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। এমন ভয়াবহ ঝুঁকির মধ্যেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা, আর আতঙ্কে দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও স্টাফরা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। খসে পড়ছে প্লাস্টার আর ছাদের অংশবিশেষ। বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাব সহ বিভিন্ন ঘরে প্রবেশ করছে পানি। প্রায় সবগুলো ঘরেই দেখা দিয়েছে ফাটল। বালু সিমেন্টের আস্তরণ খুলে দেয়াল ও ছাদের রড বের হয়ে পড়েছে। এমনকি ছাদে ঝুলানো ফ্যান পর্যন্ত খসে পড়েছে। ভয়াবহ ঝুঁকির মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। স্বাধীনতার আগে নির্মিত জরাজীর্ণ, ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ ভবন দিয়েই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। নিরাপত্তা ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও নার্সরা। এদিকে ল্যাব রুমে পানি প্রবেশ করায় কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্ষতির মুখে পড়েছে। কয়েক দশক ধরে বারবার নামমাত্র মেরামত করে চলছে জেলা টিবি হাসপাতাল। আমি এখানে চিকিৎসা নিতে এসেছি। আমি এসে দেখি কি বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ, অনেক জায়গা ঝরে পড়ে গেছে। আমাদের মতো রোগী যদি এখানে আসা এরকম খারাপ অবস্থায় থাকে, তাহলে তো আমরা আশঙ্কাজনক, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো অতি শীঘ্রই মেরামত করা প্রয়োজন। বিল্ডিংয়ে আমরা চাকরি করছি, তো আমাদের ভয় লাগতেছে কখন খসে পড়ছে মাথার উপরে, কোথায় পিঠের উপর। তো এই বিল্ডিংটা আমাদের নতুন করা খুবই একান্তর দরকার। আর বিল্ডিংটা ভালো হলে আমাদের সব ভালো লাগবে এবং এখন কষ্টের মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছি। দয়া করে আমাদের নতুন বিল্ডিং একটি ভবন করে দিলে
আমাদের খুব উপকৃত হবে। জানা গেছে 1960-এর দশকে নির্মিত হয় ক্লিনিকটি। এরপর কয়েক দফায় সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। বহু বছর ধরেই ছাদ ও দেয়ালের ফাটল এবং খসে পড়া ছাদের নিচে চলছে সেবা কার্যক্রম। রোগী ও স্বজনরা জানান, দীর্ঘদিনের এই ভগ্নদশা কাটিয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ এখনও নেওয়া হয়নি। চিকিৎসা নিতে এসে সর্বক্ষণ আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। এখানে সবাই আমাদের সেবা নিতে আসে। পুরো জেলার ভিতরে 1960 সালে এটি অবস্থিত। অনেক পুরনো হয়ে যাওয়ায় এখানে সেবা নিতে এসে রোগীদের অনেক ঝামেলায় পড়তে হয় এবং এখানে সেবা নিতে এসে অনেকেই ঝুঁকিতে পড়তে পারে, কারণ এই বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা চাই যে এটিকে সংস্কার করা হোক। সংস্কার করলে এখানে অনেক নতুন নতুন চিকিৎসার জন্য সবাই আসতে পারবে এবং সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবে। আপনাদের কাছে অনুরোধ, এটির সংস্কারের কাজটা শুরু করতে পারেন। আসলে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ। আমরা যেহেতু চাকুরি করি, এজন্যে আমাদের ঝুঁকির মধ্যেই প্রতিনিয়ত ঝুঁকি এবং আতঙ্কের মধ্যে কাজ করতে হয়। এই বিল্ডিংটা সংস্কার হোক অথবা নতুন করে নির্মাণ হোক যাতে আমরা নিরাপদভাবে এবং নির্ভয়ে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ভবনটি আর মেরামত করে চালানো সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জি, আসলে বিল্ডিংটা অনেক পুরনো। এটা অতীতে রেগুলার ইন্টারভালে রিপেয়ারিং কাজ করা হলো। বর্তমানে যে অবস্থা আছে, রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না। তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের। এই সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। অতি শীঘ্র এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে, তখন এটা পুনর্নির্মাণের জন্য আসবে। নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে দাবি করছেন সিভিল সার্জন। এইচইডিকে জানিস ব্যাপারটা, এইচইডি মেরামত করবে এবং ভবনটা দীর্ঘদিন পুরনো ভবন। একটা যে একটা পরিকল্পনা আছে যে এই ভবনটা নতুনভাবে একটা যে গড়ে তোলা, আর আপাতত মেরামত করে যে ঝুঁকি আছে, ঝুঁকিটা যতটুকু মিনিমাইজ করা যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকে বর্তমানে 2 জন চিকিৎসক সহ মোট 12 জন স্টাফ কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে 40 থেকে 45 জন রোগী এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। উপমা রায়, সোনালী নিউজ। রোকেয়া দিবসের দিনেই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে মুরদাদ কাফির বলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তার মন্তব্যে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। চলছে সমালোচনার ঝড়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষক এমন মন্তব্যই করেছিলেন। মুরতাদ কাফিরের আক্ষরিক অর্থ দ্বারায় ধর্ম ত্যাগ করা সত্য অস্বীকারী ব্যক্তি। আর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে এমন মন্তব্যের কারণে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম খন্দকার মাহমুদুল হাসান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এই রাবি শিক্ষক 2009 সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। এরপর ব্রাক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন বেশ কিছু সময়। পরবর্তীতে 2013 সালে এসে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি বেশ ইসলামিক মাইন্ডের একজন ব্যক্তি। তার পুরো ফেসবুক ওয়াল জুড়েই ইসলামিক বিষয় নিয়ে পোস্ট শেয়ার করা। কিন্তু এমন একজন শিক্ষক কেন নারী বিদ্বেষীমূলক মন্তব্য করবেন, সেজন্য ক্ষেপে উঠেছেন শিক্ষার্থীরা। ঘটনাটি গত 9 ডিসেম্বর রোকেয়া দিবসে। একদিকে যখন রোকেয়া দিবসে 4 বিশিষ্ট নারীকে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা, সেই মুহূর্তে তাকে নিয়ে এমন মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন এই রাবি অধ্যাপক। সকালে নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করেন অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান। আর ক্যাপশনে বেগম রোকেয়াকে মুরতাদ কাফির বলে উল্লেখ করেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মতো। পোস্টের স্ক্রিনশট শেয়ার হতে শুরু করে হু হু করে। এ নিয়ে রাকসুর গত নির্বাচনের সাহিত্য সম্পাদক পদের প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ লিখেছেন, বেগম রোকেয়া নারী শিক্ষা কুসংস্কার বিরোধী চেতনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তাহলে একজন শিক্ষক কিভাবে তাকে কাফির মুরতাদ বলতে পারেন? আর বিপরীত নারী শিক্ষক বিভিন্ন মতের ছাত্রীরা কি তার কাছে নিরাপদ কিনা, এমন প্রশ্ন তোলা হয়েছে।
খন্দকার মাহমুদুল হাসান যে বিভাগে শিক্ষকতা করেন সেই বিভাগেই বেশ কিছু নারী শিক্ষক রয়েছেন। আছেন ক্যামব্রিজ পড়ুয়া শিক্ষকও। তার বিভাগে আছেন অনেক সনাতনী ছাত্রী, আবার অনেকে হিজাবও ব্যবহার করেন না। তাই রাবি শিক্ষার্থীরা বলছেন তাদের মতের বিপরীত বহু মানুষ আছেন। তাহলে এমন মন্তব্যকারী শিক্ষক কি আদৌ বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক তর্ক বিতর্ক। তাই অবশেষে বিষয়টিকে নিয়ে মুখ খুললেন রাবির এই সহযোগী অধ্যাপক। খন্দকার মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টের ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার মতে পোস্টটি পড়ে তার কাছে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামী বিদ্বেষী ছিলেন, তাই তিনি এমনটি লিখেছেন। পাশাপাশি তিনি সবাইকে কি প্রথমে সাজিদ হাসানের পোস্টটি পড়ার পরামর্শ দেন। সাজিদ হাসানের সেই ফেসবুক আইডিতে বেগম রোকেয়া রচনাবলী থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন অংশ খণ্ড খণ্ডভাবে তুলে ধরা হয়েছে, যা সাধারণভাবে দেখলে মনে হবে লেখাগুলো ইসলাম বিরোধী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেছেন, এটা তার ব্যক্তিগত অভিমত। অনেকের ভালো নাও লাগতে পারে, ব্যক্তিগতভাবে তিনি এটা সমর্থন করেন না। তবে রোকেয়া দিবসে খন্দকার মাহমুদুল হাসানের এমন মন্তব্য নিয়ে সমাজের নানা প্রান্ত থেকে বিতর্কের ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বলছেন, 1 শতাব্দী আগের এক নারী যিনি নারী শিক্ষার অগ্রদূত, তাকে এখনো নিগ্রহ ও গালিগালাজে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এটা তার কৃতিত্বের প্রতি অসম্মান বলে দেখা হয়। আবার কিছু মানুষ আফসোস করছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন শব্দ বেছে নিলেন যা শিক্ষকগণের মূল মন্ত্র ও মূল্যবোধের সঙ্গে খাপ খায় না। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। দর্শক, এবারে আন্তর্জাতিক। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত বালিশ কাণ্ডের মতো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এবার নেপালেও। সরকারি টাকায় কেনা বালিশের দাম অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে আলোচনার জন্ম দিয়েছিল রূপপুর কেলেঙ্কারি। এই ঘটনা বালিশ কাণ্ড নামে পরিচিত হয়ে উঠেছিল। নেপালেও প্রায় একই ধরনের দুর্নীতির মামলার ঘটনা সামনে এসেছে। নেপালে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে কৃত্রিমভাবে ব্যয় বাড়িয়ে অবৈধ অর্থ লেনদেন করা হয়েছে। দুর্নীতির অভিযোগে 5 সাবেক মন্ত্রী, 10 সাবেক সচিব সহ 55 জন ব্যক্তি এবং কোম্পানিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। ঘরোয়া ক্রিকেটে টানা শিরোপা জিতিয়ে আবারও আলোচনায় রংপুরের তরুণ অধিনায়ক আকবর আলী। তার নেতৃত্বে দল যেভাবে একের পর এক ট্রফি ঘরে তুলছে, তাতে ক্রিকেট মহলে এখন প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সেরা অধিনায়ক কি তবে আকবরই? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আকবর আলী কি তাহলে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়ক? এই কথা শুনে রেগে আগুন হবেন না প্লিজ, কারণ কথাটা আমি বলছি না। এই কথাটা চারদিকে ছড়িয়ে পড়েছে মূলত আকবরের নেতৃত্ব গুণ এবং শিরোপা জেতানোর জাদুতেই। চলুন ব্যাপারটা বিস্তারিত ব্যাখ্যা করি আপনাদের। আকবরকে অধিনায়ক করলে দলের শিরোপা জেতার পথ যেন পরিষ্কার হয়ে যায়। ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে সেটা যেন আবারও প্রমাণিত হলো। এবছর আকবর জাতীয় ক্রিকেট লিগের 2টি টুর্নামেন্টে অধিনায়ক ছিলেন। দুটোতেই শিরোপা জিতেছে তার রংপুর বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের ট্রফি জয়ের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে তিনি অবশ্য এই সাফল্যের কৃতিত্ব নিজে নিতে একদমই নারাজ। আকবরের মতে এখানে ব্যক্তিগত কৃতিত্ব বা কোনো বিশেষ কৌশলের কথা বলার কোনো সুযোগই নেই। তার ভাষায় মূল লক্ষ্য থাকে জয়ের মানসিকতা নিয়ে পরিকল্পনা সাজানো। তবে মাঠে সে পরিকল্পনা বাস্তবায়ন করে গোটা দল মিলে। সতীর্থরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলেই সাফল্য আসে, এমনটাই বিশ্বাস তার। এর আগেও আকবরের অধিনায়কত্বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বে রংপুর বিভাগ 2বার জাতীয় ক্রিকেট লিগ এবং এনসিএল টি-20-র প্রথম 2টি আসরের শিরোপা ঘরে তুলেছিল। বিভিন্ন ফরম্যাটে রংপুরকে একের পর এক চ্যাম্পিয়ন বানিয়ে আকবরের নেতৃত্ব গুণ এখন চারদিকে আলোচিত। আকবরের জাদু আসলে কোথায়? কিভাবে তিনি এতটা সফল অধিনায়ক?
অধিনায়ক হিসেবে আকবরের দর্শনটা একেবারে স্পষ্ট, খেলোয়াড়দের উপর অযথা চাপ না দিয়ে তাদের শক্তির জায়গাটুকু কাজে লাগানো, প্রত্যেকে যা ভালো করতে পারে সেটা মাঠে দেখাক, এমন বিশ্বাস থেকেই তিনি দল পরিচালনা করেন। সীমার বাইরে গিয়ে প্রত্যাশা তৈরি না করে বিদ্যমান সামর্থ্য থেকেই সেরা ফল আদায়ের চেষ্টা করেন আকবর। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া রংপুর দলকে অন্যদের থেকে আলাদা করেছে দলীয় মানসিকতায়। আকবর মনে করেন নিঃস্বার্থ ক্রিকেটই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত পারফরম্যান্স নয়, যে কোনো পরিস্থিতিতে দলের সাফল্যকে সবার আগে রাখার মানসিকতায় বারবার শিরোপা এনে দিচ্ছে তাদের। এদিকে কেবল কাপ্তান হিসেবে নয়, ব্যক্তিগত সাফল্য আছে আকবরের। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আকবর। এনসিএল টি-20তে দ্রুতগতিতে রান তুলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দলের জন্য। যদিও 4 দিনে ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তিনি। তার মতে উন্নতির জায়গা এখনো আছে, আর সেই চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। তবে এত সফল অধিনায়ক হওয়া সত্ত্বেও জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ আসেনি এখনো তার। কিন্তু তার অধীনে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা অনেক ক্রিকেটারই এখন দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় দল। তবে সে নিয়ে হতাশ না হয়ে ধারাবাহিকভাবে নিজেকে প্রস্তুত রাখাই তার মূল লক্ষ্য। নাভিদ হাসান, সোনালী নিউজ। দর্শক, এবারে বিনোদন। বিয়ে নয়, এবার মাতৃত্বেই মন দিয়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জীবন ও ক্যারিয়ারের নানা চ্যালেঞ্জ পেরিয়ে 33 বছর বয়সে তিনি জানালেন বিয়ে ছাড়াই মা হওয়ার সিদ্ধান্তের পথে এগোচ্ছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পর থেকে জীবনে একাধিক চড়াই উতরাই পার করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের তার ঘটনায় নাম জড়িয়েছিল তার। এর জেরে প্রায় মাস 3 হাজতবাসও করতে হয় অভিনেত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সেভাবে আর দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। এরপর নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর 33-এ পা দিলেন অভিনেত্রী। এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি হুমা কুরেশির পডকাস্টে এসে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে এক ধাপ এগিয়েছেন। আক্ষেপের সুরে রিয়া বলেন, শরীরের যে ঘড়িটা দৌড়চ্ছে সে বলছে যাতে এখনই মা হয়ে যায়, কিন্তু ক্যারিয়ারের কথা চিন্তায় পিছিয়ে যাচ্ছি। ব্যবসা বড় করতে হবে, সব দায়িত্বই রয়েছে বলে জানান এই অভিনেত্রী। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী বরাবরই স্পষ্টভাষী। সুশান্ত সিং রাজপুতের পর আইনি ও সামাজিক ঝড় সামলে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সংবেদনশীল বিষয় নিয়েও তিনি কখনো রাগঢাক করেন না। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাতৃত্ব ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের পডকাস্টে রিয়া জানালেন, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়া বা মাথা ব্যথা নেই, তবে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত এবং ভবিষ্যৎ মাতৃত্ব নিশ্চিত করতে 33 বছর বয়সেই এক ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। বিয়ে নিয়ে ভাবনা সমাজ নারীদের বিয়ের বয়সের সময়সীমা বেঁধে দিলেও রিয়া তাতে বিশ্বাসী নন। তার কথায়, আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে। তার কাছে এখন বিয়ের চেয়ে মাতৃত্বের প্রস্তুতি নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত 2009 সালে এমটিভি ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন রিয়া। পরবর্তীতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের জেরে দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে ছিলেন। তবে সেই কঠিন সময় পার করে এখন জীবনের নতুন অধ্যায়ে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।